অটো ভাড়া মিটিয়ে চট্টগ্রাম মেডিকেল হসপিটালের সামনে নামলো আরিফ। গেটের সামনে দাঁড়িয়ে জীর্ণ শরীর আর ক্লান্ত চোখ তুলে তাকালো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু হসপিটালটার দিকে। আসিফের তথ্য অনুযায়ী মায়াকে এই হসপিটালেই রেখেছেন রিদ খান। আরিফ এই মুহূর্তে বড্ড ক্লান্ত, তারপরেও বোনের খোঁজ যে ছুটতে এসেছে সেই রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরে। গায়ে এখনও তার কাল রাতে সেই জীর্ণ জিন ময়লা পোশাকগুলো পরা। মায়াকে হারিয়ে সারা রাত পাহাড়ের বুকে দৌড়াদৌড়ি করে শরীর দুর্বলতায় ছেড়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এখন আর শরীরটা চলছে না আরিফের, চলার কথাও না। শরীরের ব্যথায় টনটন করছে মস্তিষ্ক, একটু রেস্ট না নিলেই নয়। কিন্তু মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত আরাম করতে পারছে না সে। মন ছটফট করছে আদরের ছোট্ট বোনকে একটু দেখতে। মায়া সেই হোটেল থেকে হারিয়ে যাওয়ার পর থেকেই আরিফ মায়াকে আর দেখতে পায়নি। এমনকি মায়াকে খুঁজে পাওয়ার পরও আরিফ এখন পর্যন্ত তার বোনকে কাছে পায়নি। আর এই কাছে না পাওয়ার কারণ রিদ খান নিজেই। মায়াকে খুঁজে পাওয়ার সময়টা বিগত 3 ঘন্টা থেকে 4 ঘন্টায় পৌঁছালো ঘরের কাটা, অথচ আরিফ এই একই পরিবারের সদস্য হয়েও এখনো পর্যন্ত নিজের বোনের সঙ্গে দেখা করতে পারছেন না। রাঙামাটিতে মায়াকে খুঁজে পাওয়ার পর আরিফ ছুটতে গিয়েছে সেখানে, কিন্তু আরিফের ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে নাকি রিদ খান মায়াকে নিয়ে প্রস্থান করেছিল সেখান থেকে। আরিফ ভারী আশ্চর্য হয়েছিল, সেই সাথে সন্দেহ হলো তখন যখন জানতে পারল রিদ খান রাফাকে ক্যাম্পের ডক্টরদের তত্ত্বাবধানে রেখে মায়াকে একা নিয়েই চলে এসেছিল চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে। অথচ রিদ খানের বাবা নিহাল খান, আয়ন চৌধুরী, ছোট ভাই রাদীপ খান, এমনকি আসিফকেও ক্যাম্পে ফেলে এসেছিল রিদ খান। আরিফের ভুল ধারণা ভাঙল তখন যখন দেখলো বাবা হয়ে নিহাল খানও হৃদের মায়াকে একা নিয়ে চলে যাওয়ার বিষয়টি সমর্থন করেছিল আরিফের সামনে। আসিফ তো রিদ খানের হয়ে আরিফকেও বুঝ দিচ্ছিল তার রিদ ভাই আছে তার বোনের পাশে। কেন তার মনের পাশে রিদ খান কেন থাকবে? পরিবার হিসেবে, বড় ভাই হিসেবে আরিফ থাকবে মায়ের পাশে, রিদ খান কেন থাকবে? প্রশ্ন থাকলো অনেক, কিন্তু পরিস্থিতি হিতকর হওয়ায় আরিফ চুপ রইল। তবে আরিফের মনের সমস্ত ভুল ধারণা কাচের আয়নার ন্যায় ঝরঝর করে ভেঙে গেল যখন বুঝতে পারল রিদ খানের এত ক্ষমতা প্রয়োগের অভিযান ছিল শুধুই তার বোনকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। মূলত রাফা ছিল এখানে তৃতীয় পক্ষ। হৃদের হঠাৎ ওইভাবে আরিফকে আঘাত করাটাও ছিল মায়াকে হারিয়ে দিশেহারা অবস্থায়। এর মানে দাঁড়ায় হয়তো রিদ খান তার বোন মায়াকে পছন্দ করে। বিষয়টি হয়তো হবে না নিশ্চিত, রিদ খান আরিফের বোনকে ভালোবাসে বলেই এতটা অস্থির উত্তেজনা প্রকাশ করেছে মায়াকে খুঁজতে। সামান্য পছন্দ থেকে কেউ এতটা পাগল হয়ে পুরো পাহাড়ির বুকে এত বড় অভিযান চালাতো না। তাই আরিফের ধারণার মতে বলে যায় পরিমাণের চেয়ে অধিক বেশি রিদ খানের পছন্দের তালিকা। তার বোন আছে বলেই আজ এত কিছু ঘটেছে। কিন্তু এই মুহূর্তে আরিফ বা তার পরিবারে রিদ খানের পছন্দ অপছন্দ নিয়ে কিচ্ছু করার নেই। মায়া অলরেডি কারো বাগদত্তা। চেয়ারম্যান পরিবারের সঙ্গে আরিফেরা ওয়াদাবদ্ধ মায়াকে বিয়ে দেওয়া নিয়ে। জান দিবে, তারপরও ওয়াদার খেলাপ করবে না। আরিফের পরিবারের কেউ এটা নিশ্চিত। মায়ের বিয়ে যখন চেয়ারম্যানের ছেলে নাদিমের সঙ্গে ঠিক হয়েছে, তার মানে দুনিয়া উল্টে গেলেও মায়ের বিয়ে বাপ চাচার ওয়াদা অনুযায়ী নাদিমের সঙ্গেই হবে। কোনো প্রভাবশালী রিদ কেন, আরও কেউ সামনে আসলেও এই বিয়ে কোনো পরিস্থিতিতেই পিছাবে না। অন্তত আরিফের বাপ চাচা তাদের জবানের খিলাপ করবেন না। হ্যাঁ, আরিফ ও তার পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবে রিদ খানের কাছে মায়াকে খুঁজে দেওয়ার জন্য। হয়তো রিদ খানের জন্যই আজ মায়া সুস্থ সবল অবস্থায় বেঁচে আছে। এর জন্য চাইলেই আরিফ সারা জীবন চাকরের কাজ করে যাবে রিদ খানের। তারপরেও মায়াকে রিদ খানের সঙ্গে মেনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই।
আর এই বিষয়টা নিয়ে আরিফ রিদ খানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে চায়। আরিফ বোঝাবে উনি রিদ যা চাচ্ছেন সেটা কোনো কালেই আর সম্ভব না। মায়াকে নিয়ে রিদ খান যেন আর সামনে না আগায়। এমনি আজকের পর রিদ খানের পুরো ছেলেপেলের মধ্যে একটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়েছে আরিফের বোন রিদ খানের বউ এমনটা, যেটা মায়ার জন্য বদনাম স্বরূপ। এমন হলে মায়াকে আর চট্টগ্রামেই রাখা যাবে না। মায়া রিদ খানের বউ হয় কিভাবে আবার? রিদ খানের এক ভাইয়ের সঙ্গে নতুন বিয়ে দিল আরিফের এক বোনকে। এর মাঝে যদি রিদ খানের পছন্দের বিষয়টা দুই পরিবারের মধ্যে জানাজানি হয় তাহলে নিশ্চিত মুক্তা শ্বশুরবাড়িতে এই নিয়ে ঝামেলা হবে। কারণ আরিফের জানা মতে ফাহাদের কাজিন বোনের সাথে রিদ খানের প্রেম জড়িত সম্পর্ক। তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করবে। এখন এসবের মাঝে যদি কোনোভাবে মায়াকে এসবে টানে রিদ খান তাহলে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া বিষয়টা যদি এমন হতো রিদ খান বা মায়া দুজনের বিয়ে অন্য কোথাও ঠিক করা নেই তাহলে হয়তো ভাবা যেত, কিন্তু এই মুহূর্তে মায়াকে জড়িয়ে রিদ খানকে নিয়ে ভাবা কোনো প্রশ্নই ওঠে না। আর এই বিষয়টি আরিফকে যেভাবেই হোক ও রিদকে বোঝাতে হবে। রিদ যেটা চাচ্ছে সেটা আরিফের পরিবার দ্বারা কখনোই সম্ভব নয়। মায়াকে নিয়ে ভাবা যেন এখানেই থেমে যায় তিনি। অন্তত দুই পরিবারের যে আত্মীয় সম্পর্কটা আছে সেটা যেন নষ্ট না হয় কোনোভাবে। চিন্তিত আরিফ মনোতান্ত্রিক ভাবনায় ধীর পায়ে এগোলো হসপিটালের ৩য় তলার দিকে। আসিফ জানিয়েছিল রিদ মায়াকে নিয়ে এই হসপিটালের ৩য় তলার ২১২ নম্বর রুমে কেবিনে আছে। মায়াকে নিয়ে রিদ খান নিখোঁজ। দীর্ঘ ৫ ঘন্টা অতিবাহিত হলো। আরিফ আরও আগেই বোনের খোঁজে চলে আসতে চেয়েছিল, কিন্তু আয়ন, রাদীপ আর আসিফের জন্য আসতে পারেননি। তারা অভিযানে সকল মানুষকে যার যার মতো বিদায় করে মাত্রই আরিফকে নিয়ে পৌঁছলো চট্টগ্রাম শহরে। এতক্ষণ আরিফ সবার সাথে ছিল, কিন্তু মাঝে একবার জুয়ের খোঁজে কলেজে ম্যাডামের বাসায় নেমেছিল আরিফ। সেজন্যই আসিফ আয়ানদের সঙ্গ থেকে আলাদা হয়ে পড়েছে। আরিফের ধারণা মতে এই মুহূর্তে সবাই হসপিটালে থাকার কথা, হয়তো আশেপাশে আছে কোথাও। ক্লান্ত আরিফ সিঁড়ি বেয়ে ৩য় তলায় উঠে আশেপাশে একবার চোখ বুলালো। আপাতত করিডোরের আশেপাশে পরিচিত তেমন কাউকে দেখল না। জনপ্রিয় হসপিটালের অপরিচিত মানুষের আনাগোনার শেষ নেই, কিন্তু আসিফ বা অন্যান্য পরিচিত কাউকে আশেপাশে দেখতে না পেয়ে আরিফ সামনে হাঁটতে হাঁটতে বাম হাতের ঘড়িটাতে সময়টা দেখে নিল। সময় ৪টা ৩৯। অনেকটাই সময় হয়েছে সবাইকে চট্টগ্রাম শহরে পৌঁছাতে। এতক্ষণ সময় অন্তত আসিফকে এই হসপিটালে দেখার কথা রিদ খানের পাশে। সবাই জানে আসিফ রিদ খানের ডান হাত, সেই সুবাদে আসিফের আশেপাশেই কোথাও একটা হওয়ার কথা। নির্দিষ্ট কেবিনের দরজা ঠেলে আর ভেতরে প্রবেশ করতেই মায়া আর রিদকে পেল এক আপত্তিকর অবস্থায়। আরিফ হতভম্ব হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে স্তব্ধের ন্যায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। দরজার শব্দ পেয়ে মায়ার উপরে ঝুঁকে থাকা রিদ অল্প ঘাড় বেঁকে তাকালো দরজার দিকে। আরিফকে থতমত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রিদ পুনরায় একইভাবে মায়ার গলায় হাত দিয়ে সেখানটায় ব্যান্ডেজটি ঠিক করে দিতে দিতে আরিফকে উদ্দেশ্য করে বলল, দূর থেকে না দেখে কাছ থেকে দেখলে বোধহয় পরিষ্কার দেখা যাবে। রিদের কথার মানে বুঝতে পেরে আরিফ অনেক লজ্জিত বোধ করলো। রিদ খানের সাথে নিজের বোনকে জড়িয়ে এমন বাজে চিন্তা করাটা একটা বড় ভাইয়ের জন্য খুবই লজ্জাজনক। মায়া বেডে শুয়ে, রিদ মায়ার মুখের উপর ঝুঁকে গলার ব্যান্ডেজ ঠিক করার দৃশ্যটা যে কেউ দরজা দিয়ে প্রবেশ করলে আরিফের মতোই একই চিন্তাভাবনা করত। দূর থেকে দুজনকে ওষ্ঠ মিলনে মত্ত এমনটাই দেখা যায়। আরিফ নিজের ভাবনার চিত্তে লজ্জিত হয়ে গম্ভীর গলায় কাশল। মায়ের বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমরা আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আরিফের কথায় রিদ মায়ার গলার ব্যান্ডেজ ঠিক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে আরিফের উদ্দেশ্যে সরাসরি বলল, রিদ, তোমার ঋণ হয়ে থাকার জন্য তো কিছু করিনি আমি। যা করেছি আমি আমার জন্য করেছি প্রো।
হৃদের সোজাসাপটা কথাটা বুঝেও না বোঝার মতোই রইল আরিফ। আপাতত হৃদ মায়াকে পছন্দ করে এমন সে বুঝতে চায় না। এইসব বিষয়ে পরে কথা বলবে হৃদের সাথে। কিন্তু মায়া বিছানায় শুয়ে ভয়াত্মক মুখে তাকালো হৃদ ও আরিফের দিকে। সঙ্গে ওরাও তাকালো মায়ার ভয়াত্মক মুখের দিকে। চোখাচোখি হলো তিনজনেরই। মায়ের ভয়াত্মক মুখটার সঠিক কারণ আপাতত আরিফ বা হৃদ দুজনেই জানে না। আরিফের ধারণা মায়া হয়তো রাতে ওর হারিয়ে যাওয়া বিষয়টা নিয়ে আরিফকে ভয় পাচ্ছে, আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফকে ওদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্কের কথাটা বলে দিবে সেটার জন্য ভয় পাচ্ছে, যেটা অলরেডি আরিফ অবগত। এখন আরিফ এই কথাটা কতটা বিশ্বাস করেছে সেটাই আরিফের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে হৃদ। অথচ মায়াকে নিয়ে আরিফ ও হৃদের দুজনেরই ভ্রান্তি ভুল ধারণা ছিল। মূলত মায়া হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল। আরিফের কথার মাঝে হৃদকে এটা না বলে দেয় যে মায়া অন্য কারোর সাথে এঙ্গেজড, তাহলে সব শেষ। হৃদ মায়াকে আস্ত রাখবে না। যে যত্ন মায়ার এখন করছে ওর স্বামী যদি জানতে পারে মায়া হৃদের অগোচরে অন্যের নামে রিং পড়েছে, তাহলে কি করবে আল্লাহ জানে। মায়া ভয়ে ভয়ে বাম হাতের অনামিকা আঙ্গুলের রিংটার দিকে তাকালো। মায়ার তাকানোতেই হৃদও সেই দিকেই তাকালো। মায়াকে ভয়াত্মক দৃষ্টিতে হাতের গোল্ডের রিংটার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা মায়ের হাতে দেখি না হৃদ হয়তো নতুন পড়েছে। এত ঝামেলার মাঝে এতক্ষণ হৃদ এই রিংটা লক্ষ্য করেনি, কিন্তু এখন মায়াকে এই রিংটা নিয়ে ভয়াত্মক হতে দেখে হৃদের দৃষ্টি গাঢ় হচ্ছে মায়ের ওপর। মায়া ভয় ভয় দৃষ্টি হাতের রিংটা থেকে চোখ সরিয়ে উপরে তাকাতে চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। ভয়াত্মক মায়ের কলেজা শুকিয়ে এলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়া বুঝলো পরিস্থিতি এখন মায়ের বিরুদ্ধে যেতে চলেছে। সেজন্য মায়া পূর্ব প্রস্তুতি নিতে শোয়া থেকে উঠে বসতে চাইলে অসাবধানতায় মায়ের হাতে ক্যানোলায় টান লাগতেই স্যানেলের নলে রক্ত উঠে পাইপ বেয়ে হৃদ বিরক্ত চোখে মায়াকে দেখে স্যালাইনের নল ঠিক করতে করতে বলল, কি সমস্যা? উঠছো কে? কি চাই বললেই তো হয়। মায়া ভয়ে ভয়ে মিথ্যা পানি তৃষ্ণার আর্জি জানিয়ে বলল। পানি খাবো, একটু পানি দিবেন? হৃদের বিরক্তি যেন দ্বিগুণ হলো। মায়ের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, স্যালাইন চলছে না, আবার পানি কিসের? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। কথায় সত্যি সত্যি মায়া চুপ মেরে গেল ভয়ে। হৃদের মায়ার প্রতি অধিকার বোধের জায়গাটা আরিফের ভালো লাগলো না, কেমন একটা বেমানান লাগলো। বোন তার, অথচ সে তার বোনের সঙ্গে দেখা করতে পুরো 5 ঘন্টা সময় লাগলো। এখন আবার নামহীন হৃদের অহেতুক অধিকার বোধ তা ও অবৈধ সম্পর্ক ঘোষণা করে। আরিফ নিজের বোনকে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে দেখতে চায় না। মায়ের ছোট মানুষ, সব কিছু বুঝ এখনো হয়নি ওর, কিন্তু হৃদ খান বয়সে এত বড় মানুষ হয়ে কিভাবে তার ছোট্ট বোনের দিকে নজর দেয়। হৃদের মায়াকে ধমকানো নিয়ে আরিফ অনেকটা অসন্তুষ্ট গলায় বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই। আমি সত্যিই আপনার কাছে ঋণী হয়ে থাকবো সারা জীবন, কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকে করতে দিন। আপনি গরম বাসায় যান, আপনার রেস্ট করা প্রয়োজন। বাকিটা না হয় আমি দেখে নিলাম ভাই। আরিফের অসন্তুষ্টির টের শুধু হৃদ নয়, মায়াও বুঝতে পারলো। কিন্তু হৃদ সেদিকে বেশ একটা মনোযোগী না হয়ে মায়া স্যালাইনের নল ঠিক করতে করতে আরিফের উদ্দেশ্যে সোজাসাপটা গলায় পড়ল, আমার প্রয়োজনটা তোমার অজানা নয় আরিফ, তাই আমাকে রেখে আগে নিজে সুস্থ করো। আই থিঙ্ক ইউ রেস্ট। বরাবরই হৃদের কথায় অসন্তুষ্টি হচ্ছে আরিফ। হৃদ তার কথার পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে, আর এই বিষয়টা আপাতত আরিফ এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু হৃদের সরাসরি বলাতে এবার আরিফও অনেকটা সরাসরি বলল, আপনি একজন সম্মানিত মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি ভাই। তাই আপনি এমন কোনো কথা বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবারের দ্বারা রাখা সম্ভব না। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমার বোন মায়া অলরেডি এঙ্গেজড। বিশ্বাস করার জন্য চাইলে আপনি ওর বাঁ হাতের অনামিকা আঙুলে এঙ্গেজমেন্টের আংটিও দেখতে পারবেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যে ঠিক করে রেখেছি, আর কিছুদিন বাদেই ওর বিয়ে।
আরিফের বাকি কথা শেষ করার আগে রিত যে হাতে মায়ার স্যালাইনের নল ঠিক করছিল সেই একই হাতে স্যালাইন সহ পাইপ টেনে ছিঁড়ে উল্টে ফেললো ফ্লোরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের আকস্মিক কাণ্ডে মায়া আরিফ দুজনেই আতঙ্কিত, চেঁচিয়ে উঠল ভয়ে। আরিফ চেঁচায়, মায়ার হাতের ক্যানোলা ছিঁড়ে সেখান থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে থাকে। মায়া সেই রক্ত বন্ধ করতে অপর হাতে রক্তাক্ত হাতটি চেপে চিৎকার করতেই আরিফ হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে হৃদের জায়গায় দাঁড়িয়ে মায়াকে দু হাতে জাপটে ধরল উত্তেজিত ভঙ্গিতে। কিন্তু ততক্ষণে মায়ার হাতের উল্টো পিঠে থাকা ক্যানোলার শুয়ে মায়ার হাত ছিঁড়ে সাদা বেড অনেকটা রক্তাক্ত হলো। আরিফ অস্থির ভঙ্গিতে মায়ার সেই রক্তাক্ত হাত চেপে ধরতেই কক্ষে আরও একটা ভয়ঙ্কর শব্দে ভাঙচুর হলো। ভাই বোন দুজনেই চমকে ওঠার মতন পেছনে তাকাতেই দেখলো কেবিনে থাকা পানির ফিল্টারটি হৃদ ততক্ষণে উল্টে ফেলেছে ফ্লোরে। ভয়াত্মক মায়া হৃদের টকবক করার রাগের তোপে নিজের কান্না ভুলে থরথর করে কেঁপে উঠল আরিফের বাহুতে সিটিয়ে। আরিফ এক হাতে মায়াকে জড়িয়ে অনেকটা রাগ ক্ষোভ প্রকাশ করে হৃদের উদ্দেশ্যে চেঁচিয়ে পড়ল, টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি। এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই তাহলে কিন্তু খুবই খারাপ হবে রিত ভাই। আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? কে আপনি? হ্যাঁ, বাবার টাকা থাকলে সে গরমে নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমাদের সামনে না। আমরা আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। আপনি বের হন কেবিন থেকে, নয়তো আমি ভুলে যাব আপনি কে। আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তুলতে ভাই। আপনি বেরিয়ে যান প্লিজ। আরিফের চিৎকার রাগে টকবক করা হৃদের মস্তিষ্ক আরে জ্বলে উঠল আরিফের কথায়। অগ্নিশিখার মতন কপালে রক, হাতে উল্টো পিঠের রক পর্যন্ত ফুলে উঠল তৎক্ষণাৎ। মায়া আরিফকে থামাতে চাইল হৃদকে অপমান করা থেকে, কিন্তু রাগান্বিত হৃদ আরও হিংস্র প্রকাশ করলো। এগিয়ে এসে এক থাবায় আরিফের বাহু হতে মায়াকে টানলো। মায়ার শরীরের কম্পন তখনও আরও বাড়ল। হৃদের শক্ত হাতের থাবার টানে হৃদ মায়ার হাত টেনে রাগে রিরি করে বলল, তোকে বলছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। শশী আর তুই একই, সব কয়টা বেইমান। কয়টা পুরুষ লাগে তোদের? হৃদের কথায় রাগান্বিত আরিফ আরও ক্ষিপ্ত হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি এমন হলো যে হৃদ খান ওর বোনকে বারবার আঘাত করতে চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে আর সেটা কোনো ভাই চুপ করে বসে থাকবে না? আরিফের বোন এমনি অসুস্থ। হৃদের করা আঘাতগুলো মায়াকে নতুন করে আবারও জখম করছে। তাছাড়া কিসের বেইমানির কথা বলছে হৃদ খান? কি এমন সম্পর্ক মায়ার সাথে তার? প্রেমের সম্পর্ক ভেঙেও তো মানুষ অন্য জায়গায় বিয়ে করে। এমনটা তো না যে মায়া ওনার বিয়ে করা বউ হয়। তার জন্য মায়াকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দিলে সেটা বেইমানি হবে, এমন কিছুই তো না। তাহলে কিসের এত রাগ ক্ষোভ হৃদ খানের মায়ের উপর? বড় ভাই হিসাবে আরিফ মায়ের উপর করা হৃদের আঘাতগুলো কখনো মেনে নিবে না। হৃদের থাবার সঙ্গে সঙ্গে আরিফও মায়াকে বাহুতে জড়িয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গেই। হৃদের মুখোমুখি হয়ে মায়াকে প্রোটেক্ট করতে চেয়ে রাগান্বিত ভঙ্গিতে মায়ের হাতটা হৃদের থেকে ছাড়াতে চাইলে হৃদের শক্তির সঙ্গে আরিফ পেরে উঠতে না পেরে ওই হাতেই সে তৎক্ষণাৎ হৃদের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমিও তোকে ছাড়বো না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি কাপুরুষের দল? আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখা দেখি। তোর তো বাপ মার ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছিস। মেয়েদের গায়ে হাত তুলতে নেই সেটা পরিবার শিক্ষা দেয়, কিন্তু তোর তো পরিবারই নেই। যার পরিবারের বাপ মা ডিভোর্স হয় তার ছেলেগুলো এরকম বেজন্মার কাপুরুষ। আরিফ থামে। সে থামে নয়, তাকে থামতে বাধ্য করে হৃদ। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত মায়া চিৎকার করে সেও চুপ মেরে থরথর করে কেঁপে ওঠে। অশ্রুসিক্ত আতঙ্কিত চোখে তাকিয়ে রইল।
হঠাৎ মত্ত হয়ে যাওয়া আরিফের দিকে জিম ধরে দাঁড়িয়ে থাকা আরিফ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালের দুই কানিশ পেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের উপর পড়তেই মায়া পুনরায় আতঙ্কিত ভঙ্গিতে ভাই ভাই চিৎকার করে উঠল আরিফকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অসুস্থ মায়া বিছানায় হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকার কারণে আরিফের বলিষ্ঠ শরীরের ভার নিতে না পেরে আরিফ সহ মায়াও পড়তে নিলে কোথা থেকে এসে আসিফ হঠাৎ দৌড়ে এসে আরিফকে জাপটে ধরল পড়া থেকে বাঁচাতে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখলো হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পরিস্থিতির কি হলো সেটা বুঝতে আসিফ চোখ আউড়িয়ে তাকালো ফ্লোরে ভেঙে পড়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে। পরিবেশ দেখে যতটা বুঝতে পারলো আসিফ সেটা হলো হৃদ ভাই নিজেই আরিফের মাথায় এই গ্লাসটা ভেঙেছে হয়তো, কিন্তু কেন সেটা জানে না আসিফ, কারণ আসিফ হৃদের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে মায়ের জন্য দৌড়াদৌড়ি করায় হৃদ না খেয়েছিল, সকাল থেকেও কিছু খায়নি, সেজন্য হৃদের সুগার ফল করেছে বলে আসিফ হসপিটালে পৌঁছেই হৃদের জন্য খাবার আনতে যায়। কিন্তু ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারেনি আসিফ। আরিফের মতো শান্ত ছেলেকে হৃদ কেন মারবে তাও বুঝতে পারছে না। যেখানে মায়ের বড় ভাই আরিফ সেখানে হৃদয় আরিফকে আঘাত করার প্রশ্নই ওঠে না। তবে আসিফ বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য হৃদের মেজাজ হারিয়ে আরিফকে আঘাত করেছে। আসিফ এই মুহূর্তে কিছু জানতে চায় না, কারণ এখন এই নিয়ে কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতিও নেই, বরং আসিফের প্রয়োজন এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া। হৃদ, মায়া, আরিফ তিনজনে অসুস্থ। হৃদকে হাইপার করাও এই মুহূর্তে ঠিক হবে না বলেই আসিফ আরিফকে পেছন থেকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে মায়ের উদ্দেশ্যে বলল, ভাবি আপনি শান্ত হন, আরিফ ঠিক আছে, আমি দেখছি আরিফকে। উত্তেজিত আতঙ্কিত মায়া অস্থির ভঙ্গিতে আরিফের জন্য কাঁদতে লাগলো। মায়া চায়নি আজ এমন কিছু হোক, মায়া এমনি সব কিছু আজ রাতে বলে দিত হৃদকে, কিন্তু এরই মধ্যে এসব হয়ে গেল। একদিকে ভাই, অন্যদিকে স্বামী, কার পক্ষ নিতে পারবে না ও। একজনের পক্ষ নিলে কথা বললে অপরজনকে অসম্মান অপমান করা হবে। অসহায় মায়া নিরুপায় হয়ে অঝরে কাঁদতে লাগলো। সে কোনো কালেই ভাবেনি এমন পরিস্থিতি হবে। মায়া জানে আজকের মতো অপমান হৃদকে কেউ করেনি, হয়তো কেউ হৃদকে কখনো আরিফের মতো করে সরাসরি এতটা গালি দিয়ে অসম্মান করেনি। মা বাপ তুলে তো নয়ই, জীবনে কেউ কখনো হৃদের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা সন্দেহ। অথচ আজ মায়ের জন্য মায়ের দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হলো। মায়া আরিফকে ছেড়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের হিংস্রত্ব রক্তিম চোখ দুটোর সাথে। অপরাধ বোধে মায়ার চোখ নেমে আসলো হৃদের ডান হাতের দিকে, যেখান দিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়ছে হাতের পৃষ্ঠদেশ ছিঁড়ে মধ্যমা আঙ্গুল বেয়ে ফ্লোরে। তখন ওইভাবে হঠাৎ কাচের গ্লাসটি আরিফের মাথায় ভাঙার কারণে হৃদের হাতও কেটেছে কাচের টুকরো গেঁথে। আতঙ্কিত মায়া হৃদকে আহত দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ মায়ার গাল চেপে ধরে সেই রক্তাক্ত হাত দিয়ে হৃদ। অসুস্থ মায়ার গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো হৃদের শক্ত হাতের থাবায়। হিংস্রত্ব হৃদ রাগে হিসিয়ে মায়ার চোখে চোখ রেখে বলল, দরদ দেখাস আমাকে? তোর দরদের কাঙাল আমি? আমাকে বেজম্মা কাপুরুষ মনে হয়? আমার বাপ মাকে তুলে আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি। কি ভেবেছিস বউ বলে তোকে আমি তোর ভাইকে ছাড় দিয়ে দিব? আমি আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্যের সাথে অ্যাঙ্গেজ হইলে আমি কেন সেই বউকে ছেড়ে দিব? তুই বেইমানি করবি আর আমি সেটা সহ্য করবো ভেবেছিস? তোকে আমাকে সস্তা মনে হয় না? হৃদের আঘাতে ঝিমিয়ে পড়া আরিফ স্বস্তির হতে হতে পুনরায় হৃদকে মায়ার গাল চেপে ধরতে দেখে সেও একইভাবে এগিয়ে এসে হৃদকে ধাক্কা মারতে চাইলে হৃদ মায়ার গাল ছেড়ে তৎক্ষণাৎ আরিফের শার্টের কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি করিয়ে আঙুল তুলে রক্তিম চোখের আগে দাঁতে দাঁত পিষে পড়ল, একই ভুল বারবার নয়, এবার আর ক্ষমা করব না। সম্পর্ক ভুলে যাব, সোজা ওপরের টিকিট হাতে ধরিয়ে দিব। জানে ভয় কর, আমি ভালো মানুষ না। হৃদের হুমকিতে আরিফ দমে যাওয়ার মতো ছেলে না।
মূলত আরিফ বড় ভাই হিসেবে মায়াকে প্রোটেক্ট করতে চাইছে হৃদের থেকে, কিন্তু আরিফ এটা জানতো না মায়া হৃদের বউ হয়। আর এর জন্যই হৃদ মূলত এতটা ক্ষিপ্ত হচ্ছে হৃদের সাথে মায়ার বেইমানি করা নিয়ে। হৃদের ধারণা মায়া হৃদের অগোচরে অন্য কারোর সাথে এঙ্গেজড হয়েছে, তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নিত হৃদকে অন্ধকারে রেখে। স্বাভাবিক ক্ষেত্রে সকল ছেলেই হৃদের মতো এতটা রিয়েক্ট না করলেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রিয়েক্ট করত নিজের ভালোবাসা বউয়ের দ্বিতীয় পুরুষের জন্য বিয়ের জন্য প্রস্তুতি নিতে দেখলে। অক্ষত আরিফ হৃদের হুমকিতে দমে না গিয়ে পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরতে চাইলে হৃদ রাগে মেজাজ হারিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আরিফকে আঘাত করতে চাইলে বাধা দেয় মায়া। তৎক্ষণাৎ হৃদকে জাপটে ধরে আকুতি স্বরে কেঁদে উঠে বলল, প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি। আমার জন্য অনেক অসম্মান হয়েছে ভাই। আরিফ ভাই আমাদের বিয়ের সম্পর্কে কিছু জানে না। প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। আশিক ভাইয়া প্লিজ আপনি আরিফ ভাইয়াকে একটু ধরুন প্লিজ। মায়ের কান্না আকুতি আরিফের হাত থেমে যায়। আরিফের মনে হলো সে মায়ার মুখে কিছু ভুল শুনছে। এতক্ষণ আরিফের মনে হয়েছিল হৃদ খান বাড়াবাড়ি করছে মায়াকে পছন্দ করা নিয়ে, কিন্তু এখন মায়ার স্বীকারোক্তিতে মনে হচ্ছে হৃদ নিজের জায়গায় হয়তো ঠিক। বউ বেইমানি করলে সব পুরুষ পাগল হবে, রাগারাগিটা তো স্বাভাবিক, কিন্তু তার বোন হৃদ খানের সত্যি বউ? আরিফ হাত ঢিলে হয়ে আসলো হৃদের কলারে। মায়ের দিকে অবিশ্বাস্য নজরে চাইতেই আসিফ পেছন থেকে তৎক্ষণাৎ আরিফকে জাপটে জড়িয়ে হৃদের থেকে ছাড়িয়ে পেছনে গেল। আরিফ সরে যেতে হৃদও মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে দিতে হিসিয়ে পড়ল। তোর ভাইকে অসম্মান করব না, ভাইয়ের জন্য খুব চলে না। তুই যে আমাকে আমার বিয়েকে অসম্মান করলি, সেটা এই জন্য তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি নিজের পরিবারের সত্যিটা লুকিয়ে অন্য কারো বউ হওয়ার জন্য? মায়া বেড থেকে অপর পাশে দাঁড়ালো, মাথা নিচু করে তীব্র অপরাধ বোধ আছড়ে কাঁদতে লাগলো অঝরে। মায়ার দিকটা কেউ শুনতে চাইছে না। মায়ের খুব ভালোবাসে নিজের স্বামী হৃদ খানকে। মায়া নিজের জান দিত, তারপরেও এই বিয়েটা কখনই করতো না। সেখানে আজ মায়াই দোষী হয়ে গেল হৃদের চোখে। মায়ের প্রথম থেকেই জানতো এই বিয়েটার সত্যিটা শুনে যেভাবে আরিফ অবিশ্বাস করছে মায়াকে, ঠিক তার থেকে দ্বিগুণ রিয়েক্ট করতো যদি সেদিন মায়া নিজের পরিবারকে এই সত্যিটা বলে দিত। তখন ওই অবস্থায় যদি মায়া কোনোভাবে হৃদকে বা অন্য কাউকে এই বিয়েটা সম্পর্কে বলতো, তাহলে মায়াকে ঘরবন্দি করে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিত মায়ার বাবা চাচা। তখন হৃদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেত না সে। তবে মায়া চট্টগ্রাম এসেও হৃদকে সত্যিটা জানায়নি, কারণ হৃদকে সত্যিটা বলার মতো উত্তম সময় তখনও ছিল না। হৃদকে কিছু বলা মানে ওদের দুজনের বিয়েটা দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যাওয়া একই কথা ছিল, আর গোপন থাকতো না বিষয়টি। মাত্র মায়ার বোনের বিয়েটা হয়েছে ওই পরিবারে, এর মধ্যে মাস খানেক সময় না গড়ালে ছোট বোনের বিয়েটা প্রকাশ পেলে দুই পরিবারের ঝামেলার সৃষ্টি হবে ভেবে মায়া চাচ্ছিল অন্তত ওর বোনের বিয়েটা মাস খানেকের মতো সময় পার হোক, তারপর না হয় দুই পরিবারের মায়াদের বিয়েটা জানাজানি হোক। হৃদ শান্ত মস্তিষ্কের মানুষ নয়, মায়াকে বিয়ে দিতে চাইছে এই বিষয়টা শুনলে সে মায়াকে নিজের কাছে রাখতে চাইতো। এর মধ্যেই যদি দুই পরিবারের কেউ বাধা দিত, তাহলে তার পরোয়া না করেই মায়াকে নিয়ে যেত নিজের সঙ্গে। মায়া এমনটা চায় না। মায়া চায় দুই পরিবারের সবাইকে পাশে নিয়ে হৃদের সাথে বিয়ে আগাতে। মায়া অঝরে কাদার মধ্যে শোনা গেল আসিফের গলার স্বর। আরিফকে বলছে সে, তুমি আমার সাথে আসো আরিফ। ভাই ভাবি ওনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না জানানো উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দেব, চলো। প্রথমে মায়ের মুখে, এখন আসিফের মুখে একই কথা শুনে স্তব্ধতায় নিশ্চুপ মেরে গেল আরিফ। তীব্র অবিশ্বাস্য হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠতে আসিফ আহত আরিফকে টেনে কেবিন থেকে বেরিয়ে গেল, যাতে আবারও হৃদের মুখোমুখি হয়ে আহত না হয়। রক্তাক্ত আরিফ, হৃদের আঘাতে কপাল ফেটে রক্তে চুপচুপ হলো কপাল, গলা আর সাদা শার্টের বুকের কাজটার কিছু অংশ। আহত হৃদও হয়েছে, তবে
তবে সেটা আরিফকে আঘাত করতে গিয়ে হাত কেটেছে। মায়া হৃদের ভয়ে পেছাতে পেছাতে কেবিনের এক কোণে গিয়ে দাঁড়ালো। পরিস্থিতি এমন ভয়াবহ আর ভয়ঙ্কর রূপ নেবে সেটা কেউ বুঝতে পারেনি। হৃদের চোখে মুখে মায়াকে ঘিরে শুধু অবিশ্বাস্য আর বেইমানির প্রহরতা খেলা করছিল। হৃদকে মায়া এত ভালোবাসে সেটা প্রকাশ করার পরেও কিভাবে সেই নারী তার সেই ভালোবাসার পুরুষটির সাথে বেইমানি করতে পারে সেটা জানা নেই হৃদের। মায়া সব সময় বলে সে হৃদকে অনেক ভালোবাসে, তাহলে হৃদের সাথে বেইমানিটা করলো কেন, কিসের জন্য? হৃদ মনস্তাত্ত্বিক ভাবনায় আবারও মেজাজ হারিয়ে ভয়ঙ্কর রাগে শরীরের সাথে রক্তাক্ত হাতগুলো কাঁপতে শুরু করলো পুনরায়। হৃদের হাত দুটো রাগ কন্ট্রোলে করতে তখনও মুষ্টিবদ্ধ ছিল, অথচ রাগের তোপে হৃদের হাতসহ গলার অ্যাডাম কাঁপছে ক্ষণে ক্ষণে। মায়ার আর হৃদের দিকে তাকানোর সাহস করতে না পেরে মাথা নিচু করেই রাখলো। হিংস্রত হৃদ আবারও রাগে মেজাজ হারিয়ে কক্ষে বেডসহ বিছানা উল্টে ফেলতে ফেলতে ফের চিৎকার করলো মায়ের উদ্দেশ্যে। মেজাজ হারিয়ে বলল, আমি জীবিত, কিন্তু তুই অন্য কারো। আমি মরে গেলে কি করবি? আমাকে ভুলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? তোর বুক কাঁপলো না? জীবনে সব চলবে, তোকে হারিয়ে একা থাকা চলবে, কিন্তু বেইমানি এট নট অ্যালাউ। হৃদের কথায় মায়া দু হাতে মুখ চেপে কাঁদতে লাগলো অপরাধ বোধে। হৃদ কথাগুলো শেষ করে রাগে কিরমির করে তৎক্ষণাৎ কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার কড়ায় আঘাত, দেয়ালসহ দরজাটি কেঁপে উঠল। দেয়ালের সঙ্গে ভারী লেগে এই মুহূর্তে হৃদ এখান থেকে চলে না গেলে রাগের বশে মায়াকে আরও আঘাত করতে দ্বিধা করবে না বলেই হৃদ বেরিয়ে গেল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরও কান্নায় ভেঙে পড়ল। আজ মায়া হৃদের চোখে বেইমানি বউ হয়ে গেল, অথচ মায়া নিজের স্বামীকে কতটা ভালোবাসে সেটা কিভাবে বোঝাবে? আজকের পর আর বিশ্বাস করতে চাইবে মায়ার ভালোবাসাকে ওর স্বামী? মায়া তো বেইমান বউ হয়ে গেল ওর স্বামীর। মায়ার কান্নার মধ্যে হঠাৎ আরিফের কথা মাথায় আসতে দুর্বল শরীরে মায়া তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন সেও দৌড়ে বের হতে দেখলো আরিফ হসপিটালের করিডোরে মাথা ঝুঁকে মত্ত হয়ে বসে। ঝুঁকে থাকা কপাল থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে দু পায়ের মাঝের ফ্লোরে। ব্যস্ত আসিফ কিছু একটা বোঝাচ্ছিল আরিফকে, হয়তো নিজের ট্রিটমেন্ট করাতে, কিন্তু নিস্তব্ধ আরিফ তখনও মত্ত হয়েই নিশ্চুপ বসে। মায়া বুঝতে পারলো আজ মায়ার জন্য আরিফের আত্মসম্মান আঘাত লেগেছে অনেক। যেমনটা হৃদ অসম্মানিত হয়েছে ঠিক তেমনটাই আরিফ হয়েছে। মায়ের অপরাধ বোধে এগুলো আরিফের দিকে। হৃদকে দেখা গেল আসিফ আরিফের সামনে দিয়ে রাগান্বিত ভঙ্গিতে চলে যেতে। হৃদকে চলে যেতে দেখে আসিফ এক পলক পেছন থেকে আসা মায়ের দিকে তাকিয়ে হৃদকে ভাই ভাই করে উচ্চস্বরে ডেকে হৃদের পেছনে দৌড়াতে চাইলে আবারও থেমে যায় মায়া ও আরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে। এই মুহূর্তে ভাই বোন দুজনেরই ট্রিটমেন্ট দরকার, সেই সাথে হৃদও দুর্বল। সুগার ফল করেছে, এই অবস্থায় হৃদের হুঁশ কম থাকে। জেদের বসে হৃদ একা ড্রাইভ করতে গেলে নিশ্চিত কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। অস্থির চিন্তিত আসিফ পুনরায় আরিফের পাশে দাঁড়ালেও হৃদের জন্য ছটফট করতে লাগলো ক্ষণে ক্ষণে। বারবার হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরও চিন্তিত হতে লাগলো। আসিফের ছটফট করার মধ্যে মায়া এসে আরিফের পায়ের কাছটায় বসলো, দু হাতে আরিফের পা জড়িয়ে আরিফের কাছে ক্ষমা চেয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অসম্মান করতে চাইনি। পরিস্থিতি এমন হবে আমি কখনো বুঝতে পারিনি। আমি তোমাদের দুইজনেরই অপরাধী ভাই। আমার জন্য আজ তোমাদের দুজনের অসম্মান হলো। আমি সত্যি এমনটা চাইনি। আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করো। মত্ত আরিফ তখনও নিশ্চুপ হয়ে বসে। হ্যাঁ, একটা শব্দ পর্যন্ত করল না। মায়ের প্রতি বিশ্বাসটা আজ হৃদের মতো আরিফও হারিয়ে ফেলল। আজ আরিফের আত্মসম্মান আঘাত পেয়েছে খুব। আরিফ মাথা তুলে মায়ের দিকে না তাকিয়ে ওই অবস্থায় ব্যর্থ গলায় বলল, আমাকে এতদিন সত্যিটা বললি না কেন? আরিফের ভাঙা গলায় মায়ার আরও কেঁদে উঠল। মায়া বুঝতে পারছে আরিফ কতটা কষ্ট পেয়েছে মায়ার ধারা। মায়া একই ভঙ্গিতে আরিফের পা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। সত্যিটা জানলে তোমরা কিভাবে নিবে সেভাবে কখনো বলতে পারিনি। আমায় ক্ষমা করে দাও ভাই। আমি এসবে কিচ্ছু চাইনি, কিছুই না।
মায়ার কথায় আরিফ তেমন কিছুই আর বলল না। বুক ভারে দীর্ঘশ্বাস গোপন করে আবারও নত মস্তিষ্কে বলল। হাতের রিংটা দে। মায়া তৎক্ষণাৎ নিজের অনামিকা আঙ্গুলে থাকা এঙ্গেজমেন্টের রিংটা খুলে আরিফের দিকে বাড়িয়ে দিতেই সেটা হাতে নিল আরিফ। মায়ার দিকে না তাকিয়ে শুধু উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়ের উদ্দেশ্যে করে বলল আরিফ। আয়। আরিফ করিডোর ধরে সামনে হাঁটতে চাইলে বাধা দেয় আসিফ, বলে। তুমি অসুস্থ আরিফ, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। কপালে রক্ত পড়া বন্ধ না করলে তুমি সমস্যায় পড়বে। আসিফের কথায় আরিফ ক্লান্তিতে হেসে বলল। হৃদয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছে আসিফ ভাই, খুব বুক ব্যথা করছে। কপালটা তো সামান্য কেটেছে মাত্র। আপনার কাছে বুক ব্যথার ওষুধ থাকলে একটা দিন। খুব অসহনীয় জ্বলছে বুকটা। মায়া কান্না আর আরিফের ভাঙা স্বরের গভীর কথাগুলো মানে বুঝতে দেরি হলো না আসিফের। পরিস্থিতি এমন অসম্মানজনক হবে সেটা আসিফও কল্পনা করেনি, কিন্তু যা হবার তা হয়ে গেছে, সেটা বদলানো যাবে না। কিন্তু তাই বলে আরিফ ট্রিটমেন্ট নেবে না সেটা তো নয়। আরিফ আসিফকে পিছন ফেলে টলমল পায়ে কয়েক কদম হাঁটতে তীব্র দুর্বলতায় বেহুশ হয়ে পড়তে নিলে আসিফ পুনরায় চাপটে ধরল আরিফকে। আরিফ পরপর মায়াও একইভাবে পেছন থেকে বেহুশ হয়ে পড়ল দুর্বলতায়। কাল রাত থেকে মায়া অসুস্থ ছিল, এখন আবার হৃদয়ের তাণ্ডবে মায়া আরও দুর্বল হয়ে পড়ল। আরিফের সঙ্গে সঙ্গে সেও জ্ঞান হারালো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা এত মানুষের ভিড় লেগে শুধু মায়াদের কাহিনী দেখছিল এতক্ষণ। কি হয়েছে সেটা সঠিক কারোই জানা না থাকলেও সবাই বুঝতে পারছে মায়াদের মাঝে কোনো বড় ধরনের ঝামেলা হচ্ছে। প্রথমে আরিফ, তারপর মায়াকে বেহুশ হয়ে পড়ে যেতে দেখে বিপদে পড়ল আসিফ। কাকে রেখে কাকে ধরবে সেটা বুঝতে না পেরে তৎক্ষণাৎ চেঁচিয়ে ডাকলো হসপিটালের নার্সদের মায়াকে কেবিনে নিতে। নার্স আসাতে একটু দেরি হলেও করিডোরে থাকা অন্যান্য রোগীদের সাথে আসা কয়েকজন মহিলা এগিয়ে আসলো মায়াকে ধরতে। সবাই যখন আরিফ আর মায়াকে ধরাধরি করে কেবিনে নিতে ব্যস্ত, তখনই দেখা গেল লিফট হতে আয়ন আর রাদিফকে বেরিয়ে আসতে। হৃদ সিঁড়ি বেয়ে নিচে নেমেছে বলে হয়তো আয়নদের সঙ্গে হৃদের দেখা হয়নি, নয়তো দুজনের একজন নিশ্চয়ই হৃদের সঙ্গে যেত। লিফট হতে পরিচিত দুটো মুখ বের হতে দেখে অস্থির আসিফ তৎক্ষণাৎ উত্তেজিত ভঙ্গিতে চেঁচালো রাদিফের উদ্দেশ্যে, বলল। রাফিদ ভাই, দ্রুত হৃদ ভাইয়ের পিছনে যান। ভাই অনেক অসুস্থ, যে কোনো সময় বড় কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। কাল রাত থেকে না খাওয়ার ফলে হৃদ ভাইয়ের সুগার ফল করছে। প্লিজ ভাই, আপনি দ্রুত যান, হয়তো অনেক দেরি হয়ে যাবে। রাদীপ যেভাবে বের হয়েছিল ঠিক সেভাবেই দৌড়ল হৃদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচের দিকে। আয়ন রাদীপের পেছন যেতে চাইলে আসিফ বাধা দিয়ে একই ভঙ্গিতে আয়নকে ডেকে বলল। আয়ন ভাই, আপনি প্লিজ আমার সাথে আসুন। ভাবি অসুস্থ, আরিফেরও ট্রিটমেন্ট প্রয়োজন। আপনি একটু আরিফকে ট্রিটমেন্ট করুন প্লিজ। সময়টা 1:45 ঘরে। চাঁদবিহীন আকাশে অসংখ্য তারামেলা। ঠান্ডা ফুরফুরে বাতাস গাছ ছুঁয়ে মন সিক্ত করছে। জয় 3তলা ভবনের এক কোণের বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে সিক্ত নোনা চোখে। বাহিরের পরিবেশটা যতটা শান্ত, জুয়ের ভেতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন, একটা রাতের ব্যবধানে কত কিছু ঘটে গেল জুইদের জীবনে। মায়া রাঙামাটিতে হারিয়ে আজ অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে। মায়াকে খুঁজতে গিয়ে আরিফও হসপিটালের একই অবস্থায় শুয়ে। আপন দুটো মানুষকে এইভাবে বেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জুয়ের ভেতরটা বারবার হু 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 করে কেঁদে উঠছে বাঁধভাঙা কান্নায়। এই তো সন্ধ্যা নাগাদ জুইকে কলেজ টিচার বাসা থেকে হসপিটালে নিয়ে এসেছে আসিফ। এখানে আসার পর থেকেই মায়া আর আরিফকে অচেতন অবস্থায় কেবিনের পেছনে জুই নিজের ভাই বোন দুজনকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি। জুই হাউমাউ করে কেঁদেছিল তখন। তবে জুইকে সামলাতে আয়ন আসিফ দুজনকেই পাশে পেয়েছিল সে। এই অসময়ে বিপদে যেখানে জুইয়ের পরিবারই পাশে নেই, সেখানে আয়নদের ঢাল হয়ে দাঁড়ানোটা ছিল ঘোর অন্ধকারে বিশাল আলোর ন্যায় আস্থাবহল। আরিফ মায়ার হসপিটালের তদারকিতে থেকে জুইয়ের খেয়াল পর্যন্ত রাখছে এই দুজন মানুষ।
আয়ন প্রফেশনালি ডাক্তার হওয়ায় আরিফ মায়ার চিকিৎসার তদারকি সে নিজে করেছে। আর আসিফের কথা যত বলবে ততই কম মনে হবে জুঁইয়ের। চমৎকার একটি মানুষ, অসাধারণ দায়িত্ববান পুরুষ। কেউ সামান্য চাকরির জন্য তার মালিকের এতটা বিশ্বস্ত আর আপন হয়ে থাকতে পারে, সেটা আসিফকে না দেখলে বুঝতো না জুঁই। আবছা আলোয় হঠাৎ নিজের উপর কারো কালো ছায়া পড়তেই বিষণ্ণ জুঁই গ্রিল থেকে মাথা উঠিয়ে পেছনে তাকালো। দরজার সামনে আয়নকে দেখতে পেয়েই অস্বস্তিতে আছড়ে পড়ল জুঁই। না চাইতেও আয়নের সঙ্গে পুরনো অতীতগুলো স্মৃতিচারণ হতেই জুঁই সোজা হয়ে দাঁড়িয়ে নিজের 2 হাত কচলালো অস্বস্তিতে। এলোমেলো দৃষ্টিতে ফ্লোরে ফেলে মিহির স্বরে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? তা কেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জুই? আয়নের কাট কথায় কিছুটা রাগের আভাস পেল জুঁই। রাগটা কিসের তা বুঝতে দেরি হলো না জুঁইয়ের বিচলিত বাড়ল। আয়নকে এড়াতে চেয়ে বলল, আপনি বরং এখানেই দাঁড়ান, আমি কক্ষে যাচ্ছি মায়ের পাশে। কথা বলেই জুঁই এক প্রকার চোরের মতন আয়নের পাশ কাটিয়ে তাড়াহুড়ায় চলে যেতে চাইলে বাধা দেয় আয়ন। পাশ কাটিয়ে চলে যাওয়া জুঁইয়ের বাহু টেনে নিজের মুখোমুখি করতেই আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে। যে খানিকটা শক্ত গলায় বলল, এসব কী ধরনের অভদ্রতা ডক্টর সাহেব? হাতে ছাড়ুন, যেতে দিন আমাকে। আয়ন একইভাবে জুঁইয়ের হাতটা চেপে ধরেই বলল, আমি এখন অভদ্র হয়ে গেলাম? তাহলে আমাকে আপনার মতো করে ভদ্রতা শিখান জুই। কিভাবে মানুষকে মায়ায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া যায় সেসব শিখান। আমি আপনার কাছ থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জুই। যেন একটা মানুষকে মায়ায় ফেলে ধ্বংস করার মতো ক্ষমতা থাকে, সেরকম বেঈমান হতে চাই। শেখাবেন আমাকে? আপনি তো আমার দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষ। আপনি নিশ্চয়ই এসবের ডিগ্রিধারী ভদ্র মানুষ। আয়নের জুঁইকে করা অপমানের কথায় জুঁই রাগে মেজাজ দেখিয়ে বলল, হাতে ছাড়ুন, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন, যেতে দিন আমাকে, ছাড়ুন। জুঁইয়ের মেজাজ আয়নও মেজাজ দেখিয়ে বলল, কেন যেতে দিব? আমার কথা আগে শেষ হোক, তারপর যাবেন আপনি। এখন বলুন, আমার কল এতদিন কেন ধরেননি আপনি? আমার ইচ্ছে করেনি তাই ধরেনি। কেন কেন ধরবো আপনার ফোন? কে হন আপনি আমার, যে সারাক্ষণ ফোনে কথা বলতে হবে আমাকে? বরাবরই জুঁইয়ের কথায় আয়নকে রাগ ক্ষোভ কষ্ট দুটোই দেয়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। আয়ন জুঁইয়ের বাহু ঝাঁকিয়ে কানে টেনে রাগের তোপে বলল, ইচ্ছা করেনি তাই ধরেননি, তাই না? বিগত 3টা মাস আপনার সাথে আমার কী ছিল? হ্যাঁ, রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তা এখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল এতদিন। তাহলে এখন না জানার বান করছেন কেন? জুঁইও একইভাবে বলল, আমি যাকে মনে করেছিলাম সে আপনি নন। একটু ভুল বোঝাবুঝির সম্পর্ক ছিল বলে সেটা আমি শেষ করে দিয়েছি। আপনার একা শেষ করলে হবে? সম্পর্কটা ছিল আমাদের দুজনের। শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকতে হবে সেখানে। আপনি একা শেষ করার কে? আপনি কি শুধু একাই ছিলেন এই সম্পর্কে? আমি ছিলাম না। তাছাড়া ভুল বোঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল জুই। আমি শুরু থেকে জানতাম ফোনের ও পাশের মানুষটা আপনিই ছিলেন। আপনাকে জেনে শুনে সম্পর্কে জড়িয়েছিলাম আমি। তাহলে আমার দোষটা কোথায় এখানে আমাকে বলবেন জুই? আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করিনি, বরং আপনি আমার কাছে এসেছেন নিজের ভালোবাসার ঝুড়ি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারো অজুহাত দিয়ে। আপনি একটাবারও আমার কথা ভেবেছেন জুই? আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? আপনি তো আমাকে ভালোবাসতেন জুই, তাহলে কেন এমন করছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেওয়া যায় না? আমি তো মানুষটা সে আগেরই আছি, যার সাথে আপনি মন খুলে কথা বলতেন, সব কিছু শেয়ার করতেন। তাহলে এখন আপনি কাকে খুঁজছেন জুই?
জেদ্দি জুই জেদ ধরেই বলল। বললাম তো সবটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। জুইয়ের মুখে আপনাকে কখনো ভালোবাসিনি কথাটা আয়নের বুকে কোথায় যেন একটা চিনচিন ব্যথা শুরু হলো। ঘুম ওঠে। আয়ন সেভাবেই বলল। তো কাকে ভালোবাসেন জুই? রাদীপকে? আমাদের ফোনে কথা বলার আগে কয়বার আপনি রাদীপকে দেখেছেন জুই? এই একবার, এই একবার দেখাতে আপনি রাদীপকে এতটাই ভালোবাসলেন যে আমার সাথে এত 3 মাস ধরে কথা বলে আপনার মনে আমার জন্য একটুও ভালো লাগা সৃষ্টি হয়নি জুই? আপনি সব ভালো লাগা ভালোবাসা সব আদান প্রদান তা আমার সাথে শেয়ার করেছিলেন জুই। তাহলে আপনার কি সেই ফিলিংসগুলো মিথ্যা ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সব কিছু আপনি মিথ্যা করে দিলেন জুই। রাদীপের সাথে তো আমার কোনো কিছু ছিল না জুই। আপনার সকল স্মৃতি সকল ভালোবাসার ফিলিংস সব তো আমার সঙ্গে ছিল। তাহলে আমি কেন আপনার কিছু হলাম না? নাকি রাদীপের মতো আমি বর্ষা নয় কালো মানুষ বলে আমাকে মেনে নিতে পারছেন না আপনি? কোনটা? এমন কিছুই না, হাতে ছাড়ুন। তো কেমন কিছু জুই? বোঝান আমাকে। আপনার যদি আমার গায়ের রঙের সমস্যা না থাকে তাহলে কিসের সমস্যা? আমি রাদীপের বাবার মতো বড়লোক নয়, তাই আপনি ভাবছেন আপনি ঠকে যাবেন আমাকে নিয়ে? তাহলে আপনাকে বলে রাখি জুই, আমি একজন স্টাইলিশ কর্মজীবী মানুষ। আমার কর্ম আছে যেটা রাদীপের নেই। রাদীপের বাপ ভাই বড়লোক হলো, রাদীপ তার পরিবারের উপরে নির্ভরশীল। রাদীপ এখনও নিজের পড়াশোনা শেষ করতে পারেনি আর না কোনো ব্যবসায় জড়িয়েছে। আপনি রাদীপের এত বড়লোকি ভাব দেখছেন না, সেটা শুধু রাদীপের বাবা দাদার পৈতৃক সম্পত্তির দাপটে। সে সম্পত্তির ভাগ কিন্তু আমার মারও আছে। এক্ষেত্রে আমার পরিবারও কম যায় না খান পরিবার থেকে। হয়তো হৃদের বিষয়টা আলাদা। হৃদের নিজস্ব কর্ম আছে, সে একজন সফল ব্যবসায়ী। হৃদের হয়তো বাপ দাদার পৈতৃক সম্পত্তির ভাগিদারের প্রয়োজন নেই, কিন্তু রাদীপের তার পরিবার ছাড়া গোটা শূন্যতা আছে। সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বিলাসবহুল জীবন দিতে পারবো জুই। আমার নিজস্ব গাড়ি বাড়ি পেশা সবই আছে। আমার বাবার সম্পত্তির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে ভালো রাখতে পারবো জুই। আয়নের কথায় জুইকে লোভী টাইপের মেয়ে মনে হলো। জুই কখনোই আয়নকে টাকা পয়সার জন্য দূরে ঠেলে দেয়নি। জুই কোনো লোভী মেয়ে নয়। আয়নকে দূরে সরিয়ে রাখার পেছনে জুইয়ের বড় কারণ আছে, যেটা জুই এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আয়নের কথার ধরনে জুইয়ের নিজেকে লোভী মেয়ে মনে হলো। জুই ঘৃণায় নাক মুখ ছিটকিয়ে আয়নের থেকে হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল। আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আপনার আমার সম্পর্কে এমন ধারণা, ছি। আপনি কেমন আমি জানি না জুই, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝানোর। নয়তো আমি একবার হারিয়ে গেলে আপনার সাধ্য হবে না আমাকে ফিরিয়ে আনার। আয়ন কথাগুলো শেষ করে প্রস্থান করলো বারান্দা ছেড়ে। ভগ্ন হৃদয়ে বুকটা কেমন হাহা করে উঠল আবারও। আজ কতটা দিন ধরে জুই আয়নকে অকারণে কষ্ট দিয়ে যাচ্ছে। আয়নকে জুই রাদীপ ভেবে কথা বলেই বা কি? জুইয়ের ফিলিংস আদান প্রদান সব কিছু তো আয়নের সঙ্গে হয়েছিল। দুজনে এত স্বপ্ন মায়া টেক কেয়ার ভালো লাগা মুগ্ধতা সব কিছুতেই দুজনের মিলে যাওয়ার এত কিছু পরও কিছু জুই কিভাবে আয়নকে দূরে সরিয়ে দেয় সামান্য দেখার রাদীপের প্রতি ভালো লাগা থেকে। রাদীপের প্রতি তো ভালো লাগা ছিল জুইয়ের, যেটা জুই কখনো প্রকাশ করতে পারেনি। সামান্য ভালো লাগা থেকে যদি জুই রাদীপের জন্য আয়নকে অস্বীকার করতে পারে, তাহলে আয়নের প্রতি ভালো লাগাটা তো জুই অসংখ্যবার আয়নকে বলেছিল ফোনে।
তাহলে আয়ন কীভাবে সব কিছু ভুলতে পারবে এত সহজে? এলোমেলো পায়ে আয়ন বারান্দা থেকে বেরিয়ে কক্ষের বাহিরে যেতে যেতে শোনা গেল জুঁইয়ের ফুপিয়ে কান্নার শব্দ বারান্দা থেকে। জুঁইয়ের কান্নায় আয়নের বুকে আবারও চিনচিন ব্যথা অনুভব করলো। চারপাশে কেমন যেন গুমোট আর কষ্টে ভরা পরিস্থিতি। এইখানে যে ভালোবেসেছে সেই ভালো নেই আজ। আয়নকে দরজা ধরে বেরিয়ে যেতে দেখে দু চোখ মেলে তাকালো মায়া। জুঁই আয়নের কথার মাঝেই মায়ের হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কে মায়া আর শব্দ করল না, বরং চুপচাপ চোখ বন্ধ করেই পড়ে রইল বিছানায়। প্রথম থেকেই মায়ের কানে এসেছিল দুজনের কথা। অসুস্থ মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো বারান্দার দিকে। ভেতর থেকে ভেসে আসছে জুঁইয়ের কান্নার শব্দ। মায়া ঘাড় বেঁকে তাকালো পাশের বেডে শুয়ে থাকা আরিফের দিকে। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চিত হয়ে লম্বা করে পড়ে আছে সেখানে। মায়া আরিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ দিয়ে ধরধর করে অশ্রু ঝরালো অপরাধ বোধে। বিকেলে ঘটনা স্মৃতিচারণ করতে করতে ভাঙা গলায় ধীর স্বরে ডাকলো আসিফকে। মায়ার ছোট্ট স্বর ডাক কেবিনের বাইরে না পৌঁছালো, বারান্দার থাকা জুঁইয়ের কানে ঠিকই পৌঁছালো। দ্রুততায় হাতের উল্টো পিঠে চোখ মুছে তাড়াহুড়ায় কক্ষে প্রবেশ করতেই জুঁই দেখল মায়ের হুঁশ ফিরতে। মায়াকে সজ্ঞানে পেয়ে খুশিতে আত্মহারা। জুঁই তৎক্ষণাৎ ছুটে গিয়ে মায়াকে জাপটে ধরতেই মাথায় ব্যথায় গোঙালো মায়া। ব্যথিত মায়ার ব্যথার ঠাহর করতে তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জুঁই বলল, সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ। খুব ব্যথা পেয়েছিস? ডক্টর ডাকবো? জুঁইয়ের অস্থিরতায় মায়া তেমন কিছুই বলল না। এই মুহূর্তে মায়ার অল্প শব্দ করতেও কষ্ট হচ্ছে। তারপরও মায়া ছোট গলায় জানতে চাইল আসিফের কথা। আশিফ ভাইকে ডাক দে জুই। আসিফের খোঁজ করতে দেখে বিচলিত হলো জুঁই। উদ্বিগ্ন গলায় বলল, কেন? কোনো সমস্যা হচ্ছে ঋতু? ব্যথা পেয়েছিস খুব? মায়া একই অবস্থায় বলল। জুই, আশিফ ভাইকে ডাক, আমি কথা বলবো। মায়ার ব্যথাতুর কণ্ঠে জুঁই তৎক্ষণাৎ আসিফকে ডাকলো কক্ষে আসতে। মায়ার হুঁশ ফিরেছে শুনে মুহূর্তে কেবিনে ছুটতে আসলো আসিফ। মায়ের মুখোমুখি হয়ে মায়ের অবস্থা জানতে চাইলে মায়া আসিফের প্রশ্নের উত্তর না দিয়ে হৃদের কথা জানতে চেয়ে পড়ল। উনি কোথায় আশিফ ভাইয়া? আসিফ মায়ার প্রশ্ন করাটা স্বাভাবিকভাবেই নিল, যেন মায়া হুঁশে ফিরে হৃদের কথা জানতে চাইবে। এটা জানতো আসিফ, তাই স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল। রিত ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি। মায়া থেমে থেমে আবারও বলল। ওনাকে কল দেন ভাইয়া, আমি কথা বলবো। মায়ের কথায় আসিফ অনেকটা আমতা করে বলল। ভাইয়ের ফোন বন্ধ ভাবি। ভাই এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। রাফিদ ভাই আছেন রিত ভাইয়ের বাড়িতেই, তবে রিত ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারো নেই ভাবি। আপনি বরং এখন রেস্ট করুন, ভাইয়ের সাথে কার কথা বলিয়ে। আমি বরং আপনার জন্য ডাক্তার ডাকি।